भारत माता की দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না হ্যাঁ भारत माता की হাত তুলে আমার সাথে भारत माता की দেশের মহান নেতা নরেন্দ্র মোদি জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ জেপি নড্ডা জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক we won আজকে বন্ধুগণ এই বিপুল সংখ্যায় হলদিবাড়িতে আপনারা যে জড়ো হয়েছেন প্রথমে ভারতীয় জনতা পার্টির এই জলপাইগুড়ি জেলার লড়াকু কর্মীদেরকে আমি এই জলপাইগুড়ি সাংগঠনিক জেলার লড়াকু কর্মীদেরকে নেতৃত্বকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাই এবং আপনাদেরকে নমস্কার জানাই। এত প্রতিকূলতার পর পুলিশের অত্যাচার পুলিশের বাধা এত কিছুর পরেও আপনারা যেভাবে বিপুল সংখ্যায় এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই এবং গৈরিক অভিনন্দন জানাই এবং মঞ্চে আমাদের সকল নেতৃত্ব যারা বসে আছেন তাদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের সকল নেতৃত্বের জন্য। সম্মানীয় বাপি গোস্বামী আমাদের এই জেলার লড়াকু সভাপতি যিনি পুলিশের চোখে তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে লড়াই করেন আমাদের রাজ্যের জিএস উত্তরবঙ্গের ছেলে বিধায়ক দীপক বর্মন যিনি ট্রেন আছে কলকাতা পৌঁছতে হবে বলে এখনই বেরিয়ে গেলেন আমাদের সকলের প্রিয় আমাদের ডাক্তারবাবু আমাদের আদরের ডাক্তারবাবু আমাদের এখানকার সাংসদ ডক্টর জয়ন্ত রায় তিনিও আমাদের মাঝে আছেন তাকেও জোরে হাততালি দিয়ে আপনারা স্বাগত জানাবেন দ্বিতীয়বার তাকে আপনারা সাংসদ বানিয়েছেন। আমাদের রাজ্যের নেতা আমাদের কিষাণ মোর্চার সভাপতি তুখর বক্তা মাননীয় মহাদেব সরকার আমাদের মাঝে আছেন আমাদের দিদি আমাদের বিধায়িকা যিনি আমি বলি যে ভারতীয় জনতা পার্টিতে অন্য রাজনৈতিক দল থেকে এসেছেন কিভাবে ভারতীয় জনতা পার্টির রঙে নিজেকে রাঙিয়ে নিতে হয় সেটার উদাহরণ যদি দেখতে হয় আমাদের দিদি শিখা চ্যাটার্জি তিনি আমাদের মাঝে আছেন শিখাদিকেও আমি গৈরিক অভিনন্দন জানাই। আমাদের বহু পুরনো কার্যকর্তা গতবার 21-এর বিধানসভা নির্বাচনে সব থেকে বেশি ভোটে যে বিধায়ক হিসেবে জয়ী হয়েছে আপনাদের এখানকার দেশি মানসি আনন্দ বর্মন আমাদের মাঝে আছে তাকেও জোরে হাততালি দিয়ে আপনারা সবাই নমস্কার জানাবেন। আমাদের লোকসভার কনভেনার শ্যামল রায় আমাদের জেলার জিএস দধিরাম রায় আমাদের প্রাক্তন সভাপতি ভূপেন্দা বহু পুরনো নেতা সেই ধুতি পরা মানুষ তবে থেকে যবে বিজেপি আসার কোনো সম্ভাবনা ছিল না তবে থেকে বিজেপি করে যাচ্ছেন আমাদের ভূপেন্দাকে আমি আমার নমস্কার জানাই। আমাদের আরেকজন প্রাক্তন সভাপতি আছেন দেবাশিস দা আমাদের দেবাশিস দা বহু পুরনো নেতৃত্ব তাকেও আমি গৈরিক অভিনন্দন জানাই। এছাড়া মিতালি দি অনন্ত রায় বিমল রায় আমাদের এখানকার স্থানীয় মন্ডল সভাপতি যিনি ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তাকেও জোরে হাততালি দিয়ে সবাই মিলে স্বাগত জানাবেন অভিনন্দন জানাবেন। আমার সকল সর্বস্তরের নেতৃত্ব আমার এখানে বুথ সভাপতি থেকে শুরু করে শক্তি কেন্দ্রের প্রমুখ যারা এসেছেন হলদিবাড়ির স্থানীয় বাসিন্দা দোকানদার পথ চলতি মানুষ এমনকি পুলিশের নিচুতলার কর্মীরা যারা অপেক্ষা করছেন কবে বিজেপি আসবে আর মোদির হারে ডিএ পাবে তাদেরকেও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নমস্কার জানাই প্রণাম জানাই। বন্ধুগণ 9 তারিখে আগস্ট মাসের একটা ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে আমরা দেখলাম একটা অদ্ভুত অন্ধকারের ঘটনা কি দেখতে পেলাম সেদিন এক মা এবং বাবা বাড়িতে বসে অপেক্ষা করছিলেন হঠাৎ তাদের কাছে ফোন এলো তাদের ছেলে তাদের মেয়ে ডাক্তারি করে আরজি কর মেডিকেল কলেজে গোটা রাত ধরে ডিউটি দিয়েছে ফোন এলো আপনার কাছে আমরা যেরকম প্রত্যেকেই কারো না কারো বাড়িতে ছেলে অথবা মেয়ে আছে দুশ্চিন্তায় থাকি কখন আপনার ছেলে আপনার মেয়ে হয়তো টিউশন পড়তে গেছে বিশেষ করে মেয়ের মা বাবা যারা আছেন তারা ভাবি আমারও 2 মেয়ে আছে আমি ভাবি যে মেয়েটি যদি টিউশন পড়তে যায় তাহলে ফিরলো কিনা বাড়িতে সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকি তারাও দুশ্চিন্তার মধ্যে ছিলেন মেয়েটি গোটা রাত ডিউটি করেছে
হঠাৎ সেই হসপিটাল থেকে ফোন এলো, আপনার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আপনারা আরজিকর কলেজে দৌড়তে দৌড়তে আসুন। তারা দৌড়তে লাগলেন, গাড়ি নিয়ে দৌড়লেন, মেয়েকে দেখবেন বলে মেয়ে অসুস্থ হয়েছে। কিছুক্ষণ পরে আবার ফোন, আপনার মেয়ে জ্ঞান হারিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, আপনার মেয়েকে আরজিকর হসপিটালে আমরা ভর্তি করেছি, তাড়াতাড়ি আসুন। কে বলছে? সেই হসপিটালের ডেপুটি সুপারের নাম করে ফোন যাচ্ছে। ডেপুটি সুপার কোথায় থাকে? মেডিকেল কলেজে থাকে। মেডিকেল কলেজের মালিক কি? কে? মেডিকেল কলেজ চালায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর, আর আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার অফিস থেকে ফোন যাচ্ছে। সে ফোন করে বলছে, দুবার ফোন হয়ে গেল, মা বাবা দৌড়চ্ছে রুদ্ধশ্বাসে, মেয়ের কি হয়ে গেল, মেয়ে অজ্ঞান হয়ে গেল। দ্বিতীয় ফোন রাস্তায় যেতে যেতে, আপনার মেয়ে আত্মহত্যা করেছে, তাড়াতাড়ি আসুন। মা বাবার কি অবস্থা ভাবুন। আপনার সেই নির্যাতিতা মা বাবার জায়গায় আমাদের এখানে যারা মহিলা দিদি আছেন, বৌদি আছেন, মাসিমা আছেন, নিজেদেরকে তার জায়গায় রাখুন। কষ্ট করে আমরা ছেলে মেয়ে মানুষ করি, প্রত্যেকে মা বাবা তার ছেলে মেয়েকে মানুষ করে, যে ছেলে মেয়ে বড় হয়ে আমার পাশে দাঁড়াবে, বৃদ্ধকালের লাঠি হবে। সেই মা বাবা 31 বছর বয়স্ক সেই ডাক্তার, তার মা বাবা একমাত্র সন্তান, আদর করে মানুষ করেছিল যে মেয়ে ডাক্তার হবে, এমবিবিএস পাস করার পরে এমডি করছে, এরপরে হয়তো কোনো মেডিকেল কলেজের প্রফেসর হবে। আমাদের দুঃখের দিন শেষ হবে। সেই মায়ের যে ইচ্ছা, মায়ের যে স্বপ্ন, বাবার স্বপ্ন ধ্বংস হয়ে গেল একটি সেমিনার রুমের মধ্যে। মা বাবা দৌড়তে দৌড়তে গেলেন, হসপিটালে পৌঁছে গেলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলের ছেলে, আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ রায়, তার কাছে মা বাবা হাত জোর করে বলছে, মেয়ের মুখটা দেখতে চাই, একবার দেখি আমার মেয়েকে, মেয়ে কোথায় সুসাইড করেছে, কি করেছে দেখতে চাই। ডাক্তার বাবু পারমিশন দিলেন না। 3-3.5 ঘন্টা মা বাবা হাত জোর করে বসে থাকলে কাঁদছে। ভাবুন, আপনি নিজে একে তার জায়গায় ভেবে রাখুন, ফেলুন তার জায়গায় রাখুন। পাশের ঘরে আপনার মেয়ে বা আপনার সন্তান ধর্ষিতা হয়ে পড়ে আছে, মৃত্যু হয়েছে, 3 ঘন্টা ধরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনাকে দেখা করতে দেয়া হচ্ছে না। ভাবুন, কার নির্দেশে দেখা করতে দেয়া হয়নি? আপনাদের কি মনে হয় কার নির্দেশ ছিল? ডক্টর সন্দীপ রায়ের কাছে, সন্দীপ ঘোষের কাছে যে নির্দেশ ছিল, নির্দেশ একমাত্র একজনই দিতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই নির্দেশ কেউ দিতে পারে না। এবং তার চোখের সামনে মা বাবার অবস্থা ভাবুন। মা বাবা পাশে দাঁড়িয়ে আছে, মেয়ে পাশের রুমে সুসাইড বলছে, পরে শুনলো না আপনার মেয়ে ধর্ষণ হয়েছে, মার্ডার হয়ে গেছে। মা বাবা হাত জোর করে কাঁদছে, মেয়েটার মুখটা দেখতে চায়, মুখটা দেখতে চায়। মেয়েকে দেখতে দিচ্ছে না, বাবা মাকে দেখতে দিচ্ছে না, কিন্তু তাদের সামনে দিয়ে একের পর এক পুলিশ, একের পর এক ডাক্তার, তারা চলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। সিবিআই বলল সুপ্রিম কোর্টে, সিবিআই কে যখন সুপ্রিম কোর্ট বলছে আপনাদের তদন্ত কত দূর এগোচ্ছে, সিবিআই বলছে, মহারাজ, মাই লর্ড, কিভাবে তদন্ত এগোবে? যেখানে খুন হয়েছে, ধরুন এই মঞ্চে খুন হয়েছে, সেই সেমিনার রুম, সেই সেমিনার রুমের মধ্যে 1000 লোকের পায়ের চিহ্ন, মানে জুতোর চিহ্ন, 1000 লোক। বাবা মা দুজনকে ঢুকতে দেয়নি, 1000 লোককে গরু চড়ানোর মতো চড়িয়েছে, যাতে তথ্য প্রমাণ খুঁজে না পায়। তারপরে বলছে তৃণমূল যে আমরা সিবিআই এর বিরুদ্ধে আন্দোলন করব। আরে দোকান কাটার নির্লজ্জ তৃণমূল বলে এই কথা বলতে পারে, আর এই দোকান কাটাদেরকে সঠিক শিক্ষা দিয়ে বাংলার মানুষকে বের করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি চিৎকার করছিলেন, আপনিও বলছিলেন মঞ্চ করে বেঁধে দোষীদের সাজা দিতে হবে, তারপর আবার ভুল করে আপনার মনের ইচ্ছাটা মুখ দিয়ে বেরিয়ে গেল, নিজেই বললেন নির্যাতিতার ফাঁসি চায়। মানে যার রেপ আর মার্ডার হয়ে গেছে তাকেই ফাঁসি দিতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইরকম মুখ্যমন্ত্রী আমাদের, তিনি বলছেন সিবিআই কেন কি করছে না? আরে 5 দিন ধরে আপনার পুলিশ তদন্ত করেছে, তদন্তের ফল দেখুন। তদন্তের 5 দিনে সমস্ত তথ্য প্রমাণ লোপাট। সিবিআই এর আইনজীবী সুপ্রিম কোর্টে বলছে, কি বলছে? বলছে যে সমস্ত স্পেসিমেন, অর্থাৎ যে সমস্ত তথ্য প্রমাণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে ফ্রিজের মধ্যে রাখা উচিত ছিল, সেগুলোকে পশ্চিমবঙ্গের পুলিশ রাখেনি। কাকে বাঁচানোর চেষ্টা? কাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
নয়, আপনাকে এই প্রশ্নের জবাব দিতে হবে। জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা মানুষ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আপনার দিকে তাকিয়ে প্রশ্ন করছে, এর জবাব চায়। আর জবাব যদি দেবে না, তাহলে নিস্তারও পাবে না। বাংলার মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না। বাংলার মানুষ উচিত শিক্ষা দেবে আপনাকে। মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার সাধারণ মানুষ নিচে নেমে আন্দোলন করেছে। বাংলার মানুষ প্রদীপ জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, নিজের মেয়ের কথা ভেবে জ্বালিয়েছে। আপনার তো তাতে ভূক্ষেপ নেই। কার ছেলের কার মেয়ের কি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তা নেই। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নীতি একটাই, পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবো আনন্দ। তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর অন্য কোনো লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। তৃণমূল কংগ্রেস নেতারা একের পর এক ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে। কিছুদিন আগে আমি বাঁকুড়া জেলায় ছিলাম, দুদিন আগে। সেই বাঁকুড়া জেলায় সোনামুখী, সেই সোনামুখী ওখানে একজন তৃণমূলের কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার নামটা নিচ্ছি না, এই সমস্ত ছোট লোকদের নাম নিতে লজ্জায় মুখে বাঁধে। নিজের গাড়ি চালানোর ড্রাইভার, ভাবুন কেমন নেতা। এই না হলে তৃণমূল, আহা, এগিয়ে বাংলা মডেল একদম। এটাই হচ্ছে তৃণমূলের মানে নিদর্শন। তার নিজের ড্রাইভার, সেই ড্রাইভারের একটি বাচ্চা মেয়ে ছিল, 16-17 বছর বয়স হবে বা কলেজে পড়ে। দাদু বলে ডাকতো এই কর্মাধ্যক্ষকে, লাগাতার তাকে ধর্ষণ করেছে। দাদু বলতো বাচ্চা মেয়েটি, তাকে ধর্ষণ করেছে তৃণমূল কংগ্রেসের নেতা। কেন ধর্ষণ করছে, কেন একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে? তার কারণে এই ধর্ষকদের আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আশকারা দিয়েছেন। আপনি কি বলেছিলেন মনে আছে? 11 সালে যখন আপনি ক্ষমতায় এসেছিলেন, তখন পার্ক স্ট্রিট কাণ্ড ঘটেছিল। সেই পার্ক স্ট্রিট কাণ্ডে আপনি কি বলেছিলেন? যে এটা ধর্ষিতা এবং তার কাস্টমারের মধ্যে ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমরা ভেবেছিলাম যে আপনারা বলে মহিলারা ভালো থাকবে, আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন। আর ভাবছেন যে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি তো আমার দলের দুষ্টু ছেলেরা একটু মেয়েদের আঁচল তোড়ে ধরে টানলো, তো কি এমন হলো? আপনি বলেছিলেন শরীর থাকলে যেরকম সর্দি কাশি হয়, সেরকম ধর্ষণও একটু আধটু হয়। আপনি বলেছিলেন হাঁসখালিতে 14 বছরের বাচ্চা মেয়ে যখন আপনার নেতার ছেলের দ্বারা রেপ হলো, ধর্ষিতা হলো, আপনি কি বলেছিলেন সাংবাদিকদের সামনে? মুখ্যমন্ত্রী মনে করতে পারেন? আপনি বলেছিলেন মেয়েটি প্রেগন্যান্ট ছিল, 14 বছরের বাচ্চা মেয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার লজ্জা হয়? সুকান্ত মজুমদারের লজ্জা হয় বাঙালি হিসেবে, প্রত্যেকটা বাঙালির লজ্জা হয় যখন আমাদের মুখ্যমন্ত্রী একজন 14 বছরের মেয়ের চরিত্র নিয়ে টানাটানি করে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি প্রশ্ন করতে চাই, যদি এই ঘটনা আপনার বাড়ির কোনো মেয়ের সাথে ঘটতো, আপনার পরিবারের কোনো আত্মীয়ার সাথে ঘটতো, আপনি কি বলতে পারতেন যে এই মেয়েটি অমুক ছেলের সাথে সম্পর্ক ছিল, সেই জন্য সে রেপ হয়েছে, সে প্রেগন্যান্ট ছিল? আপনি বলতে পারতেন? তখন আপনি বলতে পারতেন না। আজকে সাধারণ ঘরের একটি মেয়ে, সাধারণ কোনো ডাক্তার, সে রেপ হচ্ছে। কোন কলকাতার ভেতরে কোন সাধারণ ঘরের মেয়ে রেপ হচ্ছে, আপনি কিছু বলছেন না। আপনারা ভাবুন, কলকাতা আমাদের রাজধানী, বাংলার রাজধানী, সেই বাংলার রাজধানীতে কলকাতার কেন্দ্রবিন্দুতে সরকারি মেডিকেল কলেজের ভেতরে সরকারি ডিউটি করা অবস্থায় একটি 31 বছরের মেয়ের সাথে রেপ হয়ে গেল, মার্ডার হয়ে গেল। যদি কলকাতার কেন্দ্রস্থলে যদি এই ঘটনা ঘটে, তাহলে কলকাতা থেকে 400-500 কিলোমিটার দূরে, এত দূরে আমাদের মহিলাদের সুরক্ষার কি অবস্থা? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি ভাবছেন যে আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছি, তৃণমূল কংগ্রেস টাকা দিচ্ছে, তাহলে 2-4টে ধর্ষণ হতেই পারে? মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মানুষ সেটা মানবে না। বাংলার মানুষ চাই যে আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, ভালো কথা, কিন্তু তার সাথে বাংলার লক্ষ্মীদের সুরক্ষা চায়, বাংলার মেয়েদের সুরক্ষা চায়, বাংলার মায়েদের সুরক্ষা চায়। নাহলে পরে এই লক্ষ্মীর ভান্ডার আপনার বাড়ির মহিলাদের ইজ্জতের দাম হতে পারে না। আজকে ভাবতে পারি যে কলকাতার বুকে এই ধরনের ঘটনা ঘটলো, সমস্ত অপরাধীদেরকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যত অফিসার সবাই ব্যস্ত হয়ে উঠলেন। বিনীত গোয়েল লাফাতে লাফাতে চলে এলেন, বাঁচাতে হবে, সন্দীপ ঘোষকে বাঁচাতে হবে। এবং এই যে আমরা উত্তরবঙ্গের মানুষ যারা সম্মানের সাথে বাঁচি, উত্তরবঙ্গের মানুষের এমস মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়েছে। উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি স্বাধীনতার পর থেকে, কিন্তু উত্তরবঙ্গের মানুষের মান সম্মান ছিল। আজকে এখানকার ডাক্তার সুশান্ত রায়, তার জন্য আজকে কলকাতায় বসে শুনতে হচ্ছে আমাদেরকে যে উত্তরবঙ্গ লবি, উত্তরবঙ্গ লবি।
ডাক্তার বাবুদের এই উত্তরবঙ্গ লবি নাকি সব জায়গায় দাদাগিরি করে বেড়াচ্ছে, ডাক্তারদের নাকি ভয় দেখাচ্ছে। আজকে এই সুশান্ত রায়ের মতো ডাক্তার বাবুদেরকে আমরা ধিক্কার জানাই, যারা মানুষকে ভয় দেখিয়ে পয়সা রোজগারের ব্যবস্থা করেছে, সেই সমস্ত ডাক্তার বাবুদের আমরা ধিক্কার জানাই। আজকে সঞ্জয় রায়ের মতো একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার, তাকে বলা হলো সে নাকি ধর্ষণ করেছে। আপনারা বিশ্বাস করেন শুধুমাত্র একজন সঞ্জয় রায় এই কাজ করতে পারে? মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা বিশ্বাস করি না যে সঞ্জয় রায় এই কাজ করতে পারে। আর যদি শুধু সঞ্জয় রায় একা করে থাকে, এটা যেমন বিশ্বাসযোগ্য নয়, সেরকম সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য যারা চেষ্টা করেছিল, যারা একে আত্মহত্যার ঘটনা দেখানোর চেষ্টা করেছিল, প্রত্যেকটা দোষীকে সাজা দিতে হবে, প্রত্যেককে ফাঁসির ব্যবস্থা করতে হবে, তবে গিয়ে প্রতিকার হবে, না হলে প্রতিকার হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার বিরুদ্ধে লড়াই হচ্ছে, ডাক্তারবাবুরা আন্দোলন করছিলেন। বিনীত গোয়েল আপনার পুলিশ সুপার, কলকাতাতে বলা হয় সিপি, বাংলায় বলে নগরপাল, সবাই বলছে সিপি কে সরাও, মুখ্যমন্ত্রী বলছেন সিপি কে সরাতে পারবো না। আমরা দেখলাম ডাক্তারদের আন্দোলনে সিপি কে শেষ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী সরালেন। কিন্তু ভাবতে অবাক লাগে, কলকাতা পুলিশ, যে পুলিশকে একসময় গোটা ভারতবর্ষের শ্রেষ্ঠ পুলিশ বলা হতো, সেই কলকাতা পুলিশ সুপারের অফিসের সামনে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সিপির সামনে ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছে। কি স্লোগান দিচ্ছে? স্লোগান দিচ্ছে, ভোর হলো দৌড় খোলো, ভোর হলো দৌড় খোলো। বিনীত গোয়েল ওঠরে দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটরে, কলকাতা পুলিশ সুপারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। ভাবা যায়? আমরা কোনো ভাবতেও পারি না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি করলেন? সেই পুলিশ সুপারকে সরিয়ে দিলেন। সরিয়ে কি করলেন? তাকে এসটিএফ বলে একটা পুলিশের মধ্যে একটা বিভাগ আছে, যারা টেররিস্টদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তার মাথায় বসিয়ে দিলেন। বাংলার মানুষ বলল, আরে বাবা, সিপি যে এত বড় অপরাধ করলো, যে সিপি তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত, টালা থানার আইসি তথ্য প্রমাণ লোপাট করেছে, সিবিআই তাকে ধরে নিয়ে গেছে, সেই সিপি কে আপনি এটা প্রমোশন দিলেন না ডিমোশন দিলেন? বাংলার মানুষ বুঝতে পারলো না। বাংলার মানুষ তাই বলছে যে ন্যায় হয়নি, জাস্টিস হয়নি। ন্যায় তখনই হবে যখন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চেয়ার থেকে তুলে নামাবে, কান ধরে নামাবে, সেই দিন ন্যায় হবে, সেই দিন জাস্টিস হবে। সেই দিন আসছে যেদিন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচারী শাসনকে সামনে থেকে চেয়ার থেকে টেনে নামাবে। আজকে ভাবতে অবাক লাগে, আরে মানুষ তো মানুষ, জীবিত মানুষ, মৃতদেহ পর্যন্ত সুরক্ষিত নয়। আজকে এই মেয়েটির বিরুদ্ধে এইরকমের চক্রান্ত কেন হলো? এক একটা তথ্য সামনে আসছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। সাধারণ মানুষ, গরিব মানুষ হসপিটালে যায় চিকিৎসার জন্য, বাচ্চা হওয়ার জন্য যায়। আনন্দবাজারে বেরিয়েছে, আপনারা দেখে নেবেন কি বলছে। তাদের বাচ্চা হওয়ার সময় মহিলাদেরকে অক্সিটোসিন বলে একটা ইঞ্জেকশন দিতে হয়। ডাক্তারবাবু আমার থেকে ভালো জানেন সেই অক্সিটোসিন ইঞ্জেকশন। ডাক্তারবাবুরা চিঠি লিখে স্বাস্থ্য ভবনে জানিয়েছে যে অক্সিটোসিন ইঞ্জেকশন যখন মায়েদেরকে দেওয়া হচ্ছে বাচ্চা হওয়ার সময়, বহু মা ইঞ্জেকশন দেওয়ার পর মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে? কারণ ইঞ্জেকশনের মধ্যে ভেজাল আছে। ডাক্তারবাবুরা সবাই সই করে চিঠি লিখেছেন স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবন থেকে কোনো কথা শোনা হয়নি। মুখ্যমন্ত্রীর লোকেরা বলে দিয়ে যায়, তোমরা বেশি বাড়াবাড়ি করছো। যেই প্রতিবাদ করতে যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বাড়াবাড়ির গল্প শোনায়। আর বাপিদা যেরকম বললেন, তার পুলিশ দিকে ভয় দেখানোর চেষ্টা করে। এই পুলিশ অফিসারদেরকে পরিষ্কার বলে দিতে চাই, পুলিশ হয়ে যদি থাকতে পারেন তো ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের কাছে পুলিশের মতো আচরণ পাবেন। আর যদি তৃণমূল কংগ্রেস করতে চান, পুলিশের উর্দিটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নামুন, ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে, ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ সমস্ত জেলাতে পুলিশ যদি না থাকে, 15 মিনিট সময় লাগবে না, তৃণমূলের সমস্ত পার্টি অফিস তালা বন্ধ হয়ে যাবে। 15 মিনিট সময় লাগবে না, তৃণমূলের সমস্ত অফিসের তালা বন্ধ হয়ে যাবে। তাই যে সমস্ত পুলিশ অফিসাররা ভাবছে যে দিদির পা চাটবো, চাটুন। আবার জানেন তো, হাওয়াই চটি চাটলে পরে কিন্তু পেট খারাপ হতে পারে। পেট খারাপ হলে পরে কিন্তু তখন কিন্তু ওষুধ কিন্তু বিজেপি দেবে, মনে রাখবেন। আর বিজেপির ওষুধ কিন্তু খুব কড়া ওষুধ হয়, সহজে হজম হয় না। বিজেপির ওষুধ খুব কড়া দাওয়ায় থাকে। আর যদি বিজেপির ওষুধের ভয় থাকে,
তাহলে নিরপেক্ষভাবে আচরণ করুন। আর না হলে পরে যদি তৃণমূলের দলদাস হয়ে থাকবেন, তাহলে নিজেদের মাথার উপরে অশোক স্তম্ভ সরিয়ে দিন, ওখানে হাওয়াই চটির সিম্বল লাগিয়ে ঘুরে বেড়ান, জনগণ থেকে সিটি মারবে আকাশে। এই পুলিশ প্রশাসন আমাদের কর্মীদের উপর একের পর এক মিথ্যা কেস দিয়ে যাচ্ছে। আর তাদের উপস্থিতিতে কলকাতাতে কি হলো, এই মেয়েটি কেন এরকম রেপ মার্ডারের চাপে পড়লো? কেউ বলছে দাদা মেডিকেল কলেজে কি ঘটনা হয় জানবেন, বলে বেঁচে থাকলে তো কষ্ট, জালি ওষুধ খেয়ে মরবেন, জালি ইঞ্জেকশন খেয়ে মরবেন। মরার পর মেয়েদের মৃতদেহের সাথে তাদেরকে মরা মৃতদেহকে মানে মৃতদেহকে রেপ করা হয় এবং তার ভিডিও করা হয়, তারপরে ইন্টারনেটে সেগুলোকে বিক্রি করা হয়। মেয়েটিকে এই গোপন কথা জেনে ফেলেছিল এবং তার প্রতিবাদ করার জন্য মেয়েটির এই হাল হলো। যদি এইটি কারণ হয়ে থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই, কেউ নিস্তার পাবে না। প্রত্যেকটি মানুষ যারা এর সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা সিবিআই কে বাধ্য করব এদেরকে জেলের ভেতরে নিয়ে গিয়ে এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। তাই বন্ধুগণ, আপনার আমার মেয়ের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভাবুন। আগামী প্রজন্মে কোথায় থাকবে? তারা কি এইভাবে ডাক্তারি পড়তে গিয়ে রেপ হবে, ধর্ষণের রাস্তায় চলতে গিয়ে ধর্ষণের শিকার হবে? তারা কি টিউশন পড়তে গিয়ে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হবে, নাকি তারা আগামী দিনে স্বাধীনভাবে বাঁচতে পারবে, মাথা তুলে বাঁচতে পারবে? আর যদি মাথা তুলে বাঁচতে হয় তাহলে নরেন্দ্র মোদী একমাত্র পারে সেটা করতে, আর ভারতীয় জনতা পার্টি করে সেটা করতে। তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাতকে শক্তিশালী করুন এবং আমাদের এই আন্দোলনকে সামনের দিকে নিয়ে যেতে সহযোগিতা করুন। তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার বলে দিচ্ছি, গোটা বাংলার মানুষ জেগে গেছে, আর ধমকানো চমকানোতে যাবেন না। ধমকালে জনতা আপনাদের কলার ধরে বেঁধিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। ভারতীয় জনতা পার্টি আপনাদের বিরুদ্ধে লড়বে, ভারতীয় জনতা পার্টি আপনাদের বিরুদ্ধে লড়াই করবে। তাই বন্ধুগণ, আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু এটুকু বলে রাখবেন, আমরা ভারতীয় জনতা পার্টি 12খানা এমপি সিট পেয়েছি। তারপরেও নরেন্দ্র মোদী আমেরিকাতে গিয়ে যখন জো বাইডেনের সাথে চুক্তি করে, তখন নরেন্দ্র মোদী কলকাতা পশ্চিমবঙ্গের কথা ভুলে না। সেখানেও তিনি কলকাতাতে সেমিকন্ডাক্টরের ফ্যাক্টরি হবে তার প্রতিশ্রুতি দিয়ে আসেন, কারণ এখানে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থান হবে, কাজ হবে। আজকে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী পেয়েছি, সেই জন্য আমরা লড়াই করতে পারছি। মাননীয় মুখ্যমন্ত্রী তো এই দেশকে কি বানিয়ে দিচ্ছেন। যখন ভাবলেন যে কেন্দ্র সরকার হয়তো 356 ধারা জারি করে দেবেন, মাননীয় মুখ্যমন্ত্রী ভয় দেখাতে শুরু করলেন। কি বললেন? আমি আসামকে অশান্ত করে দেব। পশ্চিমবঙ্গ যদি বিজেপি অশান্ত করার চেষ্টা করে, আমি আসামকে অশান্ত করে দেব, আমি অমুককে অশান্ত করে দেব, আমি উত্তরপ্রদেশকে অশান্ত করে দেব। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ভয় পাই। কেন ভয় পাই? তার কারণ বাংলাদেশে কয়েকদিন আগে একটা উগ্রপন্থী ছাড়া পেয়েছে, তার নাম হচ্ছে জসিম উদ্দিন। তিনি আনসারুল বাংলার প্রধান ছিলেন, যাকে খালেদা জিয়া শেখ হাসিনা এতদিন জেলের ভিতরে রেখেছিল। সে ছাড়া পেয়ে কি বলছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে বলছে, দিদি আপনি পশ্চিমবঙ্গকে নরেন্দ্র মোদীর হাত থেকে স্বাধীন করার ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রী, আপনার গলার আওয়াজ বাংলাদেশের জসিম উদ্দিন সন্ত্রাসবাদীর আওয়াজের সাথে মিলে যাচ্ছে, তাই ভারতীয় জনতা পার্টি ভয় পাচ্ছে। কিন্তু আমরা জানি যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করবে। প্রয়োজন লাঠি ধরতে হলে লাঠি ধরবে, লড়াই করে এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে রক্ষা করবে। তাই বন্ধুগণ, আজকে এত কিছুর পরেও আপনারা এই বিপুল সংখ্যায় এসে প্রমাণ করে দিয়েছেন যে জয়ন্ত দা দ্বিতীয়বারের জন্য সাংসদ হয়েছে। আমাদের এখানকার মানুষ তারা আশীর্বাদ করেছে জয়ন্ত রায়কে। এই আশীর্বাদ বিজেপিকে আশীর্বাদ, জয়ন্ত রায়কে আশীর্বাদ, নরেন্দ্র মোদীকে আশীর্বাদ। তাই জলপাইগুড়ি লোকসভা নরেন্দ্র মোদীর সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই। কোচবিহারও আগামী দিনে নরেন্দ্র মোদীর সাথে থাকবে, শিলিগুড়ি তো নরেন্দ্র মোদীর সাথে আছে, গোটা উত্তরবঙ্গ নরেন্দ্র মোদীর সাথে আছে। আগামী দিনে পশ্চিমবঙ্গ নরেন্দ্র মোদীর সাথে আসবে। আর 26-এ আমরা এই অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নরেন্দ্র মোদীর সরকার এখানে গঠন করব। কি গঠন করবেন তো? গঠন করবেন তো? এই ধর্ষকদের বিদায় দেবেন তো? ধর্ষকদের বিদায় দেবেন তো? তাহলে আমার সাথে দু হাত তুলে প্রতিজ্ঞা করুন 26-এ নির্বাচনে নরেন্দ্র মোদীকে জেতানোর জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদেরকে জেলে পাঠানোর জন্য শপথ দিন আর বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম।
জয় জয় শ্রীরাম। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। বন্দে মাতরম, বন্দে মাতরম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি नड्डा जिंदाबाद। भारत माता की, भारत माता की, भारत माता की। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেভাবে যে ব্যবস্থার মধ্যে আপনারা এসেছেন, আপনারা সেভাবে ভালোভাবে বাড়ি ফেরার ব্যবস্থা করবেন এবং আমাদের যারা স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে রয়েছেন তারা টোটো এবং গাড়ি করে যে সমস্ত কার্যকর্তারা এসেছেন তাদেরকে একটু সহযোগিতা করার ব্যবস্থা করবেন। নির্মল ঘোষকে সিবিআই ডেকেছে, দেহ কেন তাড়াতাড়ি সৎকার করা হলো সেটা জানতে চাইছেন। দেখুন, নির্মল ঘোষের মতো একজন সিনিয়র লিডার আমার মনে হয় না নিজে স্বতঃপ্রণোদিত হয়ে এই কাজ করতে পারে। নিশ্চয়ই তার কাছে ফোন এসেছিল এবং নির্মল বাবুর ফোন এর তদন্তে আওতায় আনা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্মল বাবুর কাছে কোনো ফোন এসেছিল কিনা সেটাও দেখা উচিত এবং যদি মুখ্যমন্ত্রীর রোল পাওয়া যায় তাহলে মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই। দেখুন, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কোনো কথা বলতে পারছে না, ধোতামুখ ধোতা হয়ে গেছে। সেখানে গিয়ে সুপ্রিম কোর্টের কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। স্বাভাবিকভাবে লজ্জা কি আর বারবার সহ্য হয়? লজ্জা পেছোচ্ছে, যতটা লজ্জা কম হয়। সুপ্রিম কোর্টে তো গিয়ে বলেছিল লাইভ স্ট্রিমিং করানো যাবে না, সুপ্রিম কোর্ট কান মলে দিয়েছে, বলছে না লাইভ স্ট্রিমিং হবে। দাদা, সিবিআই ডেকেছে, তিনি বলেছেন যে ময়নাতদন্তের জন্য চাপ দেওয়া হচ্ছিল তাড়াতাড়ি করার জন্য। একদম, সে তো ডাক্তার, একজন মহিলা ডাক্তার, সেটা তিনি তো বলেছেন যে ময়না তদন্তের জন্য তাকে চাপ দেওয়া হয়েছে। এবং এটাই বোঝা যাচ্ছে, আমরা বারবার কেন বলছি যে এই সিস্টেমটা দায়ী, কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো যে সিস্টেম চোরেদের সিস্টেম, খুন ধরে যাওয়ার সিস্টেম, পচার সিস্টেম তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য বিজেপির দাবি দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। আর সেটা হলে পরেই প্রকৃত ন্যায় হবে, নাহলে নচেত ন্যায় হবে। দেখুন, সুশান্ত বাবুকেও তদন্তের আওতায় আনা উচিত এবং কালকে ডাক্তারবাবুদের যে অ্যাসোসিয়েশন হয় সেই অ্যাসোসিয়েশন থেকে সুশান্তবাবু সহ 4 জন ডাক্তারবাবুকে কান ধরে বের করে দিয়েছে। কিন্তু এদের তো বের করে দিয়ে লাভ নেই, এরা তো দোষী। সেই দোষী অপরাধীদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে, এদেরকে জেলের ভেতরে ঢোকাতে হবে। অবশ্যই যদি তথ্য প্রমাণ আসে, তথ্য প্রমাণ তো আমাদের কাছে খবর আছে, কিন্তু তথ্য প্রমাণ তো তদন্তকারী সংস্থার কাছে পৌঁছতে হবে। তথ্য প্রমাণ এলে পরে অবশ্যই মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। হলদিবাড়ির স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে গেছে। এখানে হসপিটালে ডাক্তার নেই, এখানে পোস্টমর্টেম হয় না, পোস্টমর্টেম করতে গেলে তাদেরকে মেখলিগঞ্জে যেতে হয়, কুচবিহারে যেতে হয়, এই বহু দূরে যেতে হয়। আপনারা জানেন কুচবিহার এখান থেকে কত দূর। আগে হতো দাদা, আগে পোস্টমর্টেম হতো, একসময় হতো, এখন পুরো বন্ধ হয়ে গেছে। কারণ এই সরকার বন্ধ করতে জানে, ভাঙতে জানে, করতে কিছু জানে না। এই সরকারের আমলে কিচ্ছু হয়নি, শুধু নীল সাদা বিল্ডিং হয়েছে। কারণ বিল্ডিং করলে ওখান থেকে মাল কামানো যাবে। দেখুন, আমরা এইভাবেই প্রতিবাদ করছি। আমরা ঠিক করেছি কেউ কেউ হয়তো দুর্গাপুজো উদ্বোধন করবে না, আমরা উদ্বোধন করতে গেলে কালো ব্যাচ পরে উদ্বোধন করব। এক একজন এক একভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সংবর্ধনা আপাতত সংবর্ধনা নিচ্ছি না এই সমস্ত সভাতে, যেখানে সুযোগ পাচ্ছি। আমাদের প্রতিবাদ চলবে। আমরা জানি এটা কঠিন রাস্তা,
কঠিন রাস্তাতে বিজেপি চলতে পারে, অন্য কেউ চলতে পারে না। আমরা এই কঠিন রাস্তায় যত দূর যেতে হয় যাব, এবং আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী পরিদর্শনে যাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের তাতে কোনো লাভ হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী পরিদর্শন শুরু করেছেন ডাক্তারবাবুদের মিটিংটা হয়ে যাওয়ার পর। মাননীয় মুখ্যমন্ত্রীর মেন উদ্দেশ্য হচ্ছে নজর ঘোরানো, যেমন করে হোক আরজি করের প্রতিবাদ থেকে যেন নজর ঘোরাতে হয়। সেই জন্য উনি বন্যা কবলিত এলাকায় এখন খিচমেরি ফটো করে বেড়াচ্ছেন। উনি যাবেন, হাঁটু জলে নামবেন আর বলবেন খিচমেরি ফটো, তু খিচমেরি ফটো, এটাই করে বেড়াবেন এখন। আরো লোকজন গিয়ে আরো ঝামেলা পাকাচ্ছে ওখানে। আমি গেছিলাম তমলুকে, পশ্চিম পাঁশকুড়াতে, আমার গাড়ি আটকে বলছে মহিলারা হাতে চেলা কাঠ নিয়ে, দিদি কোথায়? সে তো বড় বড় ডায়লগ মারে, দিদি কোথায়? আমার গাড়ি আটকে রেখে বলছে, ওরা ভেবেছে আমি তৃণমূলের কোনো নেতা নাকি, আমার গাড়ি আটকে দিয়েছে। মানুষের পরিস্থিতি হচ্ছে এরকম, মানুষ রেডি হয়ে আছে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য চেলা কাঠ দিয়ে। আমাদের লজ্জা লাগছে, আমরা বাঙালি, মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদেরও মুখ্যমন্ত্রী, কিন্তু লজ্জা লাগছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে চেলা কাঠ দিয়ে লোকজন সম্বর্ধনা জানানোর জন্য রেডি হয়ে আছে। আজকে করুণাময়ীতে এসএসসি পার্টি এসএসসি অফিসে কিন্তু সেখানে ভাঙা করার খেলা চলছে, অভিযোগ এমনটাই আসছে, কি বলবেন? কিসের প্ল্যাটফর্ম? আন্তর্জাতিক স্টেশন তো হলদিবাড়ি, সেখানে হলো ভাঙা করার খেলা চলছে, এমনটাই অভিযোগ আসছে, কি বলবেন? বিরোধীদের অভিযোগ। দেখুন, আমাদের বিরোধীরা নিজেরা তো কিছু করতে পারে না, বিজেপি কিছু করলে পরে তার পেছনে তারা উল্টোপাল্টা প্রচার করে, অপপ্রচার। এখন আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় যান, সেখানে গেলেই দেখবেন স্টেশন নতুন করে তৈরি হচ্ছে। আমাদের নরেন্দ্র মোদী সরকারের আমলে প্রচুর অমৃত ভারত স্টেশন দেওয়া হয়েছে। যে স্টেশনগুলো অমৃত ভারত পায়নি সেগুলোকেও উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য, আন্তর্জাতিক স্টেশন মাপের করার জন্য সেগুলোকেও আমরা নতুন করে তৈরি করছি। প্রচুর পরিমাণ অর্থ নিবেশ করা হচ্ছে, এর মাধ্যমে প্রচুর লোকের কর্মসংস্থানও হচ্ছে। দাদা, সেক্ষেত্রে তো এখানে ভালো টাইলসগুলো ভেঙে আবার পুনরায় অর্থ ব্যয় হচ্ছে না? এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের সাংসদ, অত্যন্ত সক্রিয় সাংসদ আছে, তিনি ডিআরএম এবং জিএমকে জানাবেন, এবং তারপরে যদি প্রয়োজন হয় আমি নিজে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করব। প্রয়োজনে ডিএম এবং জিএমকে জানাবো যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। এখনো এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেখুন, এই যে কনস্ট্রাকশনগুলো হয়েছে সব হচ্ছে কেন্দ্র সরকারের পাঠানো ছিটমহল প্যাকেজ। সেই ছিটমহল প্যাকেজের টাকায় তৈরি হওয়া হসপিটাল। এবার হসপিটাল তো কেন্দ্রের টাকায় তৈরি করে নিচ্ছে, ডাক্তার কোথায়? ডাক্তার নেই তো, ওখানে শুধু কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে। জেলায় জেলায় নীল সাদা বিল্ডিং, কারণ কি নীল সাদা যত বিল্ডিং হবে, 100 কোটি যদি হয় 10%, 10 কোটি তৃণমূল নেতাদের পকেটে চলে যাচ্ছে। সেই জন্য বিল্ডিং করায় এদের খুব ইন্টারেস্ট। দেখবেন বন্যা ত্রাণ করতে যাবেন, ত্রাণ করবে না, ওকে কম ত্রিপল চুরি করে আর কত টাকা পাওয়া যাবে। বিল্ডিং করতে দিন, নীল সাদা বিল্ডিং করবেন আর 10% করে চুরি করবেন। আন্দোলন ছিল, পুলিশ তাদেরকে প্রেজেন্ট তুলেছে, পরে চাপে পড়ে প্যানেল প্রকাশ করেছে। দেখুন, এসএসসি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, এবার স্বাস্থ্যটা অপেক্ষা করছে কবে জেলের ভেতরে যাবে। এত প্রশ্ন করে না, তার কারণে পঞ্চায়েত ভোটে যারা প্রধান ছিল তারা চলে গেছে একাংশ মনে করছে। দেখুন, তৃণমূলে যারা গেছে তাদেরকে চাপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে না, কারণ বিজেপিতে নেতা মুখ্য নয়, পার্টির আদর্শটা হচ্ছে, পার্টির সিম্বল হচ্ছে পদ্মফুল, নেতা একটাই নরেন্দ্র মোদী। পদ্মফুলের 5 পাপড়ি আর নরেন্দ্র মোদীর মুখ, এর বাইরে বিজেপিতে কিচ্ছু নেই। সুকান্ত মজুমদারে নেই, কেউ নেই।